ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফ মোল্লা। তো নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা, প্রিপোজিশনের 10 নাম্বার পর্বে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আমরা প্রিপোজিশনের 10 নাম্বার পর্ব দুইটা রুলস শিখবো। দেখো, আমাদের প্রথম রুলসটা একেবারে ছোট আর একেবারে সিম্পল, আর 2 নাম্বার রুলসটা একটু বড় আছে। দেখো, আমাদের প্রথম রুলসটা হচ্ছে আন্ডার আর বিলো। কখন আন্ডার বসবে, কখন বিলো বসবে। এখন অর্থ কি? এখন আন্ডার একাধিক অর্থ হতে পারে। প্রথমত আন্ডার মানে নিচে। আমি যদি বলি এই জিনিসটা গাছের নিচে বা এই জিনিসটা টেবিলের নিচে, এরকম নিচে অর্থ দিলে আন্ডার। আবার এই আন্ডার মানে কিন্তু অধীনও অর্থ হয়, যে সে আমার অধীনে কাজ করে, সে আমার আন্ডারে কাজ করে, এরকম। ঠিক আছে, এটা পরিস্থিতি বুঝে অর্থ অন্যরকম হবে, মানে একাধিক অর্থ হয়। আর বিলো, এই বিলো মানে ডাইরেক্ট নিচে। দেখো, কোনো তলের নিচে থাকলে আন্ডার বসে। ঠিক আছে, কোনো কিছু তলে তুমি আন্ডার বসাই দিবা। এবং তল স্পর্শ করে থাকলে বিলো ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো যে তলের নিচে, নিচে অর্থ যদি দেয়, যে তলের, এখন তল বলছে তল বা টেবিল বা গাছ, তুমি যাই বলো, যে কোনো কিছু নিচে যদি হয়, তাইলে নিচে হলে শুধু নিচে হয়েছে, দুটোটার ক্ষেত্রে নিচে। এই আন্ডার মানও নিচে হবে, এই বিলো মানও নিচে হবে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে যেই জিনিসটার নিচে হবে, যে তলের বা গাছের বা টেবিলের বা চেয়ারের নিচে যে হবে, এখন ওই নিচে হইয়া যদি এটা তোমার স্পর্শ না করে থাকে, দেখো যদি স্পর্শ না করে তাহলে তুমি আন্ডার লিখবা। যেমন আমি যদি বলি এখন এই মার্কারটা, আমি যদি বলি আমার খাটের নিচে আছে, তাহলে খাটের নিচে যদি থাকে এটা কিন্তু স্পর্শ করে নাই। কারণ খাটের নিচে কিন্তু সিমেন্টে, বা যদি মাটি হয় তাহলে মাটির মধ্যে খাট খাট কিন্তু স্পর্শ করে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আন্ডার লিখবো। আর যদি এমন কিছু হয়, দেখো এখানে লেখা আছে যে স্পর্শ করে থাকলে, যদি এটা নিচে আছে আবার স্পর্শ করে আছে, তাহলে আমরা বিলো লিখবো। ঠিক আছে, অর্থাৎ নিচে আছে স্পর্শ করে নাই আন্ডার, নিচে আছে স্পর্শ করছে, তাহলে বিলো। স্পর্শ না করলে আন্ডার, স্পর্শ করলে বিলো। তাহলে এক্সাম্পল দিচ্ছি, দেখো আরো সহজে বুঝবা। পুট মানে রাখা, দা নির্দিষ্ট করে বোঝে আর্টিকেল, বক্স মানে বাক্স ড্যাশ, দা মানে নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেল, বেড মানে হচ্ছে বিছানা। তাহলে অর্থটা কিন্তু এমন হচ্ছে যে না, পুট দা বক্স দা বেড, কি হচ্ছে অর্থটা, যে বাক্সটা রাখো বিছানার নিচে। তাহলে এখন যদি আমি বিছানার নিচে বা খাটের নিচে, তুমি যাই বলো, বেড মানে বিছানা বা খাট, তাহলে তুমি যদি খাটই ধরো, যে খাটের নিচে যদি আমি বাক্সটা রাখি, তাহলে খাটের নিচে যদি আমি রাখতে যাই, তাহলে খাটটা যদি আমার সিমেন্টের উপরে থাকে তাহলে তো সিমেন্টে রাখবো, আর যদি খাটটা মাটির উপরে থাকে তাহলে তো মাটির মধ্যে রাখবো। আর এটা কিন্তু আমার কখনোই কি এই খাটকে স্পর্শ করে থাকবে, স্পর্শ করে থাকবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার লিখে দিলে আমাদের হয়ে যাবে UNDER আন্ডার। আমরা কি পড়ছিলাম রুলসে, যদি স্পর্শ না করে তাহলে আমরা আন্ডার লিখে দেবো, আর স্পর্শ করলে আমরা বিলো লিখবো। তাহলে আমাদের অর্থটা হচ্ছে কি, যে পুট দ্য বক্স আন্ডার দ্য বেড, মানে বাক্সটাকে রাখো বিছানার নিচে, বা বাক্সটাকে রাখো খাটের নিচে। এই বেড মানে বিছানা ধরতে পারো, খাটও ধরতে পারো। দেখো আমাদের পরের এক্সাম্পলটা, দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, এ মানে একটা, বিগ মানে বড়, স্ন্যাক মানে সাপ, ড্যাশ দা ট্রি। তাই দা মানে নির্দিষ্ট করে বুঝাইছে এটা আর্টিকেল, ট্রি মানে হচ্ছে গাছ। তাহলে আমরা অর্থটা এরকম পাচ্ছি যে দেয়ার ইজ এ বিগ স্ন্যাক, সেখানে একটা বড় সাপ, দা ট্রি মানে গাছের নিচে আমরা বলবো। তাহলে এখন সাপটা যদি গাছের নিচে থাকে, আমরা এখানে অর্থটা এরকম ধরে নিতে হবে, বা অর্থটা এখানে ওই যে প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের মধ্যে যে অর্থটা প্রকাশ করবে, অর্থটা এমন প্রকাশ করবে যে সাপটা তোমার কি করতেছে, এই যে গাছ, এই গাছটার নিচে আছে কিন্তু এই গাছটা স্পর্শ করে আছে, এরকম। তাহলে এখানে আমরা বিলো লিখে দিলে আমাদের হয়ে যাবে BELOW, বিলো। যে দেয়ার ইজ এ বিগ স্ন্যাক বিলো দ্য ট্রি, মানে সেখানে একটা বড় সাপ আছে গাছের নিচে। ঠিক আছে, তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে, যদি আন্ডার মানেও বিলো মানে দুটোটা আমাদের নিচে ব্যবহৃত হয়, মানে নিচে অর্থ দেয়। কিন্তু যদি নিচের জিনিসটা স্পর্শ না করে থাকে আমরা আন্ডার লিখবো, আর যদি স্পর্শ করে থাকে তাহলে আমরা বিলো লিখবো। হয়ে গেছে আমাদের। দেখো আমাদের 2 নাম্বার রুলসটা, সিন্স, ফর, ফ্রম, এই তিনটা আমাদের কি প্রিপোজিশন। সিন্স মানে হতে বা থেকে, ফর মানে জন্য, ফ্রম মানে হতে বা থেকে। এখন এই তিনটা কখন কি বসাইবা, দেখো নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বসে, এবং তা সব সময় পারফেক্ট টেন্স। দেখো হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়, এবং ফর ব্যাপক সময়ের পূর্বে বসে। হ্যাঁ, সিন্স বলতে পয়েন্ট অফ টাইম, এবং ফর বলতে ডিউরেশন অফ টাইম বোঝায়। ফ্রম সব টেন্সে একই নির্দিষ্ট সময় পূর্বে ব্যবহৃত হয়। তাহলে এখন এটা হচ্ছে রুলস, কিন্তু আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, তোমরা তো বলবা কি বলছে ভাইয়া, সব মাথার উপর দিয়ে গেছে। তাহলে আমি এটা যে পড়ে তোমাদেরকে একটু মূল বিষয়টা বুঝাই। আমাদের সিন্স মানে হতে বা থেকে, ফর মানে জন্য, ফ্রম মানে হতে বা থেকে। এখন এখানে যে তিনটা আছে, এখন এখানে বলা হচ্ছে যে আমাদের রুলসটা হচ্ছে যে এই যে সিন্সটা আছে না, এই সিন্স
আর হচ্ছে আমাদের এই ফর, এই দুইটা কিন্তু আমাদের সব টেন্সে ব্যবহার হয় না। আমাদের টেন্স কিন্তু তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলো কিন্তু আবার ভাগ আছে। প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্টের চারটা, পরে কি ফিউচারের চারটা, পরে পাস্টেরও চারটা আছে কিন্তু। এখন এই মোট ৩ ৪ ১২টা টেন্সের মধ্যে আমাদের এই সিন্স আর ফর বসে আমাদের শুধু দুইটা টেন্সের মধ্যে। কি কি? একটা হচ্ছে আমাদের কি আহ একটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সের মধ্যে বসে, আরেকটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে। এখানে দেখো আমাদের এখানে বলাই আছে কিন্তু যে পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্স এখানে সংক্ষেপে লেখা আছে। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা এখানে সংক্ষেপে বলা আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের কি? প্রথমত সাবজেক্ট, পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পরে ভার্ব প্লাস আইএনজি, পরে প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস আমাদের এক্সটেনশন, এরকম এখানে সংক্ষেপে বলা আছে। তাহলে তোমরা এটাই বুঝে রাখো, এই যে সিন্স আর ফর এই দুইটা কিন্তু আমাদের যে 12টা টেন্স, এই পুরো 12টা টেন্সে ব্যবহার হয় না। এই সিন্স আর ফর আমাদের লিখতে হয় পারফেক্ট টেন্সে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এটা এরা বলছে রুলসে। আর আমরা যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে আমাদের সব টেন্সে ব্যবহার হয়। এখন আবার একটু অর্থ আমরা পড়লাম যে আমাদের নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে, নির্দিষ্ট সময়ের পূর্বে, ঠিক আছে এইটা। আর আমাদের হচ্ছে ফর, এটা ব্যাপক সময়ের পূর্বে বসে। অর্থাৎ যদি আমরা দেখি যে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে আমরা সিন্স লিখবো, আর যদি দেখি ব্যাপক সময় মানে একটু বেশি সময় বুঝাইতেছে তাহলে আমরা ফর লিখবো। আর ফ্রম, আর হচ্ছে ফ্রম যেটা, এটা সব টেন্সে একই নির্দিষ্ট সময়ের পূর্বে আমাদের ব্যবহৃত হইব, আর এটা সব টেন্সে ব্যবহার হইব। আর এখানে আরেকটা কথা আমরা এখানে পাইলাম যে তোমাদের কি আমাদের এই ফর বলতে কি বোঝায়? ফর বলতে বোঝায় আমাদের ডিউরেশন অফ টাইম, আর সিন্স বলতে বোঝায় আমাদের পয়েন্ট অফ টাইম। দেখো আমরা एग्जांपल দিছি, তা আরো সহজে বুঝবা। ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং মানে কি? বৃষ্টি হওয়া। ইট হ্যাজ বিন মানে হচ্ছে, রেইনিং মানে বৃষ্টি, ড্যাশ ফ্রাইডে মানে শুক্রবার থেকে। তাহলে এই যে আমরা বলতাছি অর্থটা এরকম হবে যে ইট হ্যাজ বিন রেইনিং ফ্রাইডে মানে বৃষ্টি হচ্ছে শুক্রবার থেকে। তাহলে এটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিনের কথা বলেই দিছি। এখানে আমাদের কিন্তু বলা ছিল যে নির্দিষ্ট সময়ের পূর্বে কি হবে? সিন্স হইব। তাহলে এখানে কিন্তু আমরা সিন্স লিখে দিলে আমাদের অর্থটা সুন্দর হয়ে যাচ্ছে। যে আমাদের কি হচ্ছে যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, এটা আমাদের হয়ে গেছে। কারণ নির্দিষ্ট সময় বোঝাইছে। পরে আমাদের ২ নাম্বারটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে এ লং টাইম মানে দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, লং টাইম মানে কি? দীর্ঘ সময়। বা এ উইক, তুমি ধরতে পারো এ লং টাইম মানে দীর্ঘ সময় ধরে, বা এ উইক মানে ১ সপ্তাহ ধরে। তাহলে আমি যদি এখানে এ উইক ধরি ১ সপ্তাহ, এটা কিন্তু মোটামুটি দীর্ঘ সময়, বা এ লং টাইম এটা দীর্ঘ সময়। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে ফর মানে ব্যাপক সময় পূর্বে বসে, দীর্ঘ সময়। তাহলে এখানে আমরা ফর দিলেই কিন্তু আমাদের অর্থটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ফর লিখে দিলাম। তাহলে আমাদের হচ্ছে কি ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, বা ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক মানে ১ সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পরে দেখো আমাদের হচ্ছে ইট, এটা ডিড নট, ডিড হচ্ছে আমাদের ডিড নট মানে, বা ডিডন্ট বলতে পারো, ডিডন্ট বলতে পারো। দেখো আমি বললি যে এটা হচ্ছে আমাদের ডিড নট। এই ডিড নট কে সংক্ষেপে লেখা হচ্ছে আমাদের এরকম ডিডন্ট। এটাকে ডিড নটও বলতে পারো, কিন্তু এটা ডিডন্ট বললেই ভালো হয়। তাহলে ইট ডিডন্ট, এটা হয়নি রেইন বৃষ্টি ড্যাশ জানুয়ারি মানে জানুয়ারি মাস থেকে বৃষ্টিটা হয় না আমরা বলতাছি। তাহলে এখানে আমরা এটা ফ্রম লিখে দেবো, এটা আমাদের জানুয়ারি মাস, একটা নির্দিষ্ট মাসের কথা বলছে। আর আমরা জানি যে ফ্রমটা আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্যই হয়। তাইলে ইট ডিড নট বা ইট ডিডন্ট রেইন ফ্রম জানুয়ারি, এটা কিন্তু জানুয়ারি মাস থেকে হয় নাই। তাহলে আমাদের ২ নাম্বারটা রুলসটা আমি আবার বলি, এখানে সিন্স, ফর, ফ্রম, এই তিনটার মধ্যে আমাদের বলতাছে যে ১২টা টেন্স আমি বলছি তোমাদেরকে, এর মধ্যে ২টা টেন্স শুধু পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই ২টা টেন্সের মধ্যে শুধু সিন্স হবে আর ফর হবে, আর কোনো টেন্সের মধ্যে হবে না। আর এই ফ্রম এটা সব টেন্সে হবে, আর এই সিন্স হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়ের আগে বসবে, আর ফর হচ্ছে আমাদের ব্যাপক সময়ের আগে বসবে, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমরা এই প্রিপজিশনের ১০ নাম্বার পর্বটা বুঝতে পারছো। তাহলে এখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার ইউটিউব চ্যানেল আশরাফ একাডেমিতে যাইবা, গিয়া প্লেলিস্ট চেক করবা। ওইখানে কিন্তু আমাদের ১ থেকে ৯ পর্যন্ত পর্ব দেওয়া আছে। ওই ১ থেকে এই ১০ পর্যন্ত তোমরা যদি পর্ব দেখে ফেলো, তাহলে প্রিপজিশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো।